আসসালামু আলাইকুম বন্ধুরা, হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আজ পড়ব নীল চিরকুট, নসীন আহমেদ রদিলার লেখা একটি রহস্যময় এবং আবিষ্কারের গল্প। আশা করি এই গল্প আপনাদের মন ছুঁয়ে যাবে। নীল চিরকুট উপন্যাসটি মূলত বন্ধুত্ব, আবিষ্কার এবং জীবনের রহস্য নিয়ে লেখা। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নীল চিঠি, যা চরিত্রদের জীবনকে অদ্ভুতভাবে পরিবর্তন করে। এই চিঠির মধ্যে আমরা তাদের আশা, দুঃখ এবং আনন্দের সাথে পরিচিত হব। চলুন এবার গল্পের জগতে ডুব দেওয়া যাক। শুরু করছি উপন্যাসটির পর্ব ১। গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়েছে মাত্র। আকাশে তেজস্বী সূর্য, রোদের তাপে উত্তপ্ত হয়ে উঠেছে পিচ ঢালা রাস্তা, ফুটপাত। শাহবাগ জাতীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় ফ্যানগুলো দ্রুতগতিতে ঘুরছে। চারপাশের পিনপতন নীরবতা। ভ্যাপসা গরমে ঘেমে নিয়ে চাকরির বই কাটছে বিভিন্ন বয়সের পাঠক। গ্রন্থাগারের একদম কোণার দিকে বিরক্ত ভঙ্গিতে বসে আছে নীরা। সামনে রাখা বইয়ের এক আধ পাতা উল্টে পাল্টে দেখে নিয়ে ফিসফিস করে বলল, তুই কি তোর পাগলামোটা বন্ধ করবি না রুমু? এভাবে আর কতদিন? সহ্যের একটা সীমা থাকা উচিত। তোর কি বিরক্ত লাগে না? নম্রতা জবাব দেয় না। সামনে থাকা চিরপরিচিত ফিলোসফির বইটি আবারও উল্টে পাল্টে দেখে। বইয়ের মলাটের নিচের দিকটায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীরা এবার চেতে উঠে বলল, আর কতবার দেখবি এই বই? ৩ বছর ধরে তো দেখছিস। কিছু পেয়েছিস? নীরার উঁচু স্বরে কয়েক জোড়া বিরক্ত চোখ তাদের উপর এসে পড়ল। নীরা ঝটপট গলায় স্বর নিচু করল, চাপা ফিসফিসিয়ে বলল, নমু, পাগলামো করিস না। আজকালকার যুগে এমনটা শুধুই কল্পনা। কেন এত সিরিয়াস হচ্ছিস বলতো? ৩টা বছরে কি থেকে কি হয়ে গিয়েছিস জানিস? একবার তাকিয়ে দেখেছিস নিজেকে? এটা ১৯১৯ নয়, এটা ২০১৯। বোঝার চেষ্টা কর একটু। নম্রতা জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। হাতের বইটা নির্দিষ্ট জায়গায় খুব যত্ন করে রাখলো। ডান হাতের আঙুলগুলো দিয়ে খুব যত্ন করে ছুঁয়ে দিল বইটার গা। সাথে সাথেই বুকের ভেতর উথলে উঠল এক দলা কান্না। নম্রতা মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলল। এদিক ওদিক তাকিয়ে চোখের জল গড়ানো আটকালো। আর কত কাঁদবে সে? প্রতিটি দিন তো এমনই হচ্ছে। প্রতিটি মুহূর্তই তো নিঃশ্বাস আটকে আটকেই বেঁচে থাকছে সে। নীরা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নম্রতার কাঁধে আলতো স্পর্শ করে বলল, ক্লাস টাইম হয়ে গিয়েছে দোস্ত, এবার তো চল। আর কতক্ষণ থাকবি? নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে বলল, চল। কথাটা বলেও কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে নম্রতা। একদৃষ্টে তাকিয়ে থাকে ফিলোসফির ময়লা হয়ে আসা মলাটটির দিকে। তারপর ধীর গম্ভীর পায়ে বেরিয়ে যায়। নীরা খানিক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট্টবেলার উচ্ছল বান্ধবীটির এমন বদলে যাওয়া দেখে বুকের ভিতর চিন চিন ব্যথা করে ওঠে। মনটা সেই অজ্ঞাত পুরুষের প্রতি ভয়ানক রাগে ফুঁসে ওঠে। পর মুহূর্তেই নিভে যায়। কে জানে আদৌ সে পুরুষ নাকি কোনো মহিলা। ভার্সিটি ক্লাস শেষে রোকেয়া হলের দিকে হাঁটছিল নম্রতা আর নীরা। বরাবরের মতোই চুপচাপ নম্রতা, নীরার গল্পঝুরির নীরব শ্রোতা। নীরা ছোট থেকেই কম কথা বলা মেয়ে আর নম্রতা চঞ্চল। কিন্তু সেই ইনসিডেন্টের পর অদ্ভুতভাবেই বদলে গেল সব। নম্রতার চঞ্চলতা শরতের শিউলির মতোই ঝরে পড়ল। দুই বান্ধবীর মধ্যে তৈরি হলো বিস্তর নীরবতা। সেই নিশ্চুপতা দূর করতেই ইন্ট্রোভার্ট নীরা নিজেকে প্রকাশ করতে শিখল। নম্রতাকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলো। কিন্তু নম্রতার আটকে থাকা মনটা আর সচল হলো না। হাজারো ব্যস্ততা আর হাসি মজার মাঝেও এক চিলতে উদাসীনতা তার চোখে মুখে দৃঢ় বসতি কেড়ে বসল। সেই দৃঢ় বসতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা কি নীরার আছে? রোকেয়া হলের প্রধান ফটকের কাছে আসতেই হঠাৎই দাঁড়িয়ে পড়ল নম্রতা। নীরা নম্রতা থেকে কয়েক পা এগিয়ে গিয়েছিল। পিছন ফিরে ভ্রু কুঁচকাল। বলল, কি রে, দাঁড়িয়ে পড়লি যে? কি হয়েছে?
নম্রতা জবাব না দিয়ে ফটকের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতের দিকে তাকিয়ে রইল। মেয়েটির হাতে ১০-১২টা পাতলা নীল রঙের কাগজ রোল করে ধরে রেখেছে হাতে। নীরা জবাব না পেয়ে নম্রতার দৃষ্টি অনুসরণ করে মেয়েটির হাতের দিকে তাকালো। তারপর নরম কণ্ঠে ডাকল, নমু। নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে তাকালো, হাসার চেষ্টা করে বলল, কিছু না, চল। নীরা দীর্ঘশ্বাস গোপন করে মাথা নাড়ল। নম্রতার গোপন করে রাখা অশ্রুগুলো যে আজু বেহায়ের মতো ঝরবে তা বেশ বুঝতে পারছে নীরা। এমনটাই তো দেখে আসছে দিনের পর দিন। ১-২ সপ্তাহ ঠিকঠাক যায়, তারপর আবারও শুরু হয় নম্রতার ধুকে ধুকে কান্না। আচ্ছা, এত বড় মেয়ের কি এত আবেগ সাজে? নীরার আপ্লুত মস্তিষ্ক উত্তর দেয়, ছোট বড় কি, মেয়ে মানেই তো আবেগের আটখানা। হলে পৌঁছে প্রয়োজনীয় কাজগুলো বেশ স্বাভাবিকভাবেই করল নম্রতা। গোসল খাওয়া শেষ করে বিছানায় গা এলালো। বিছানায় গা এলিয়ে দেওয়ার পরপরই উপলব্ধি করল সে ভীষণ ক্লান্ত। শরীরের ভারটা বোধহয় আর বয়ে চলা যাচ্ছে না। মাথাটা ঝিমঝিম করছে। বুকে জমিয়ে রাখা কান্নাগুলো উথলে উঠলে উঠছে। নম্রতা ফ্যানের সুইচ অন করে আগাগোড়া মাথা মুড়িয়ে শুয়ে পড়ল। ক্লান্ত চোখজোড়া বন্ধ করতেই বুকে অসহনীয় এক ব্যথা চিনচিন করে উঠল। নম্রতা হুড়মুড় করে উঠে বসল। টেবিলের ড্রয়ারে থাকা পুরনো ডায়েরিটা বের করেই বুকে চেপে ধরল। গলাটা খানিক কাঁপছে তার, বোধহয় কান্না পাচ্ছে। নম্রতা বিছানার সাথে লাগোয়া দেওয়ালে ঠেস দিয়ে বসল। চোখ দুটো বুজে নিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিল। ডায়েরিটাকে আরো শক্ত করে চেপে ধরল বুকে। মনের কার্নিশে ভেসে উঠল প্রায় ৪ বছর আগের অদ্ভুত সুন্দর দিনগুলোর কথা। তখন কতটা চঞ্চল ছিল নম্রতা। ২০১৫ সাল। মাত্রই কলেজে পা রেখেছে নম্রতা। দীর্ঘ সময় গার্লস কলেজে কাটানো মেয়েগুলোর যেমন কলেজে উঠেই পাখা মেলে দেয়, ঠিক তেমন ভাবেই পাখা ছড়িয়েছিল নম্রতা। ক্লাসে, বাইরে, বান্ধবীদের আড্ডায়, দুষ্টুমিতে ছেয়ে গিয়েছিল সে। কিভাবে একদল ছেলে বন্ধুও জুটিয়ে নিয়েছিল, কিন্তু কারো সাথেই তেমন একটা ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি। উকিল বাবার ২ মেয়ের বড়জনই ছিল নম্রতা। ছোট বোন নন্দিতা তখন ক্লাস 1-এর গণ্ডিতে পা দিয়েছে মাত্র। বাবার আদুরে হওয়ায় বাড়িতে তখন অবাধ স্বাধীনতা। সকালে কলেজের নামে বেরিয়ে সন্ধ্যা ৫টার আগে বাসায় ফিরে গেলেই সব দোষ মাফ। নম্রতারা তখন শাহবাগেই থাকত। তাদের ধানমন্ডির বাড়িটা কমপ্লিট হয়নি তখনো। সে বছরই বান্ধবীদের সঙ্গ পেয়ে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রবীন্দ্র সরোবর চষে বেড়ানো হলো তার। বাসায় বেশ কয়েকবার জব্বর বকুনিও খেল। ভালো মেয়ের পদবিটা সরে গিয়ে দুষ্ট, ফাজিল মেয়ের পদবিগুলোও সেই বছরই পাওয়া হলো। এই দুষ্টুমি ভরা জীবনটাতে হঠাৎই একদিন ঘটনা প্রবাহটা এলো। কলেজ ফাঁকি দিয়ে বান্ধবীরা গিয়ে বসল শাহবাগ জাতীয় গ্রন্থাগারে। সেই সময় নম্রতা ব্যতীত বান্ধবীদের প্রায় সবারই বয়ফ্রেন্ড ছিল। নম্রতা প্রেম ভালোবাসা পছন্দ করে না তেমনটাও নয়, বরং প্রেম নিয়ে নম্রতার ছিল অন্যরকম বিলাসিতা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সামনাসামনি প্রেম তো সবাই করে। নম্রতার ইচ্ছে সে চিঠি প্রেম করবে, একদম সেই আগের যুগের মতো। সপ্তাহে একটা চিঠি পাওয়া, দুরু দুরু বুকে সেই চিঠি পড়া, বুক ভরা আবেগ নিয়ে চিঠি লেখা, অপেক্ষা করা, আরো কত কি। নম্রতার এমন উদ্ভট কথায় হেসে কুল পেত না নীরা। সেবারও তাই হলো। নীরা হাসতে হাসতে বলল, ধুর, এমনও হয় নাকি? এসব শুধু কল্পনাতেই সম্ভব। এটা তোর মান্ধাতার আমল না দোস্ত। ২০১৫ সাল। এখন প্রথম দিন প্রেম করেই দ্বিতীয় দিনে বন্ধুদের ফাঁকা বাসা খুঁজে ছেলেরা। সেই যুগে এসে চিঠি প্রেম, তাও আবার না দেখে, ইম্পসিবল। অমন ছেলে বাংলাদেশে কেন? এই পৃথিবীতে আছে কিনা সন্দেহ। নম্রতা মুখ ফুলিয়ে বলল, একদম ফাউল আলাপ করবি না তো বলছি। প্রেম করতে হলে চিঠি প্রেমই করব, তবু না দেখে, একদম পুরাতন যুগের মতো। আমাদের যোগাযোগের শুধু একটাই সোর্স থাকবে, তা হলো চিঠি। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিচ্ছু না। একটা চিঠি পাওয়ার আশায় ক্যালেন্ডারে দিন গুনবো। আর যখন সেই আকাঙ্ক্ষিত চিঠিটা পাবো,
তখন এক মুঠো স্বর্গীয় সুখ আছড়ে পড়বে আমার বুকে। ভাবতে পারছিস? মীরা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাচ্ছিল্য ভরে হাসল। মাথা নেড়ে বলল, পাচ্ছি। তুই যে দিন দিন পাগল হয়ে যাচ্ছিস তা বেশ ভালোই বুঝতে পারছি আমি। শোন দোস্ত, একলা আলগা স্বপ্ন দেখা বন্ধ কর। এই আধুনিক যুগে এসে যোগাযোগের এত এত উপকরণ থাকা সত্ত্বেও কোনো ছেলে একটা চিঠি পাওয়ার আশায় বসে থাকবে না। আগে প্রেম করার আর কোনো রাস্তা ছিল না, বলে চিঠি চালানো হতো। এখন সেই সমস্যা নেই। যে জিনিসটা সহজেই পাওয়া যাচ্ছে তার জন্য এত অপেক্ষা কেন? নম্রতা উৎসাহ নিয়ে বলল, তুই বুঝতে পারছিস না, সহজ জিনিস তো সবাই পায়। ভালোবাসা এতটাই সহজ হয়ে গিয়েছে বলেই তো এখন আর তার মূল্য নাই। প্রথমবার দেখা হলো, দ্বিতীয়বার দেখা হতেই বলে দিল আই লাভ ইউ। মানে কোনো ফিলিংস নাই, বলতে হয় বলেই বলছে, বলতে না হলে বলতো না। আই লাভ ইউ শব্দটা যোগাযোগের সহজলভ্যতার জন্য এতটা ঠুনকো আর সস্তা হয়ে গিয়েছে। কিন্তু আমার প্রেম হবে ইউনিক। চিঠিতে দুজনের আবেগ থাকবে, অপেক্ষা থাকবে, এক চিঠি বারবার পড়ার আকুতি থাকবে। তারপর ধীরে ধীরে গড়ে উঠবে বন্ধন, যোগসূত্র। মীরা হাত জোর করে নিচু সুরে বলল, আমায় ক্ষমা দে মা, এসব পাগলা আলাপ দয়া করে আর করিস না। মানুষ তোরে পাবনায় দিয়ে আইব। জীবনটা সিনেমা না দোস্ত, তুই তো রীতিমতো বাংলা সিনেমা রচনা করে ফেলছিস। নম্রতা ফুঁসে উঠে বলল, ঠাডাইয়া লাগামু এক চর। তোর বিশ্বাস করতে ইচ্ছা না করলে করিস না, জোর করছে কে? চিঠি প্রেম হবে কি হবে না তা আগে থেকেই কি করে বলছিস তুই? আগে তো চেষ্টা করে দেখি নাকি? মীরা সন্দিহান গলায় বলল, চেষ্টা? তা কি করে চেষ্টা করবি তুই? নম্রতা দুর্বোধ্য হাসল। নোটবুক থেকে একটা নীল রঙের কাগজ টেনে নিয়ে বলল, এইভাবে। মীরা বুঝতে না পেরে বলল, মানে? নম্রতা জবাব দিল না। নীল কাগজের মসৃণ জমিনে একের পর এক অগোছালো শব্দগুচ্ছ সাজাতে লাগল। তার প্রথম সম্বোধনটা ছিল এমন, প্রিয়। তোমায় সম্বোধন করার জন্য চমৎকার কোনো শব্দ এই মুহূর্তে মাথায় আসছে না আমার, তাই সম্বোধনটা উচ্চ রাখছি। তুমি তো জানো, নীরবতাতেই মিশে থাকে হাজারো আকুতি, হাজারো ভালোবাসা। তাই এই নীরবতা থেকেই না হয় খুঁজে নাও সেই নাম, চমৎকার সেই সম্বোধন, যে সম্বোধনে কেঁপে উঠবে তোমার বুক, ঠোঁটে ফুটবে তৃপ্তির হাসি। আচ্ছা, তুমি আমি দুজনেই কি এক? যদি একই হই তাহলে কি তোমার স্বপ্নগুলো আমার স্বপ্নের মতো ধোঁয়াশে? ভীষণ অগোছালো এই মনটা কি হঠাৎই ভীষণ অভিমানে আমার মতো আরো খানিকটা অগোছালো হয়ে যায়? আমার হয়, খুব করে হয় জানো। হঠাৎ করে চমকে উঠি, হঠাৎ করেই কান্না পায়, বুকে ব্যথা হয়, তার সাথে অসহনীয় এক শূন্যতা। সেই শূন্য মনে খা খা দুপুর নেমে আসে, কখনো বা নামে গাঢ় বর্ষা। দুপুরের প্রখরতায় পুড়ে তামাটে হয় এই মন, বর্ষায় হয় আপ্লুত, রক্ত ভেজা বান। বুকের কোথায় যেন তীক্ষ্ণ ব্যথা হয়, অযথায় কান্নাগুলো গলায় এসে আটকে যায়। ছন্নছাড়া বাতাসে উড়ে চলে লম্বা চুল, উদাসী চোখ দুটো বারবার পাতা ঝাপটায়, কিন্তু অপেক্ষাটা ফুরায় না। মন বলে, এই তো আসবে, এখনই তো সময়। কিন্তু আসে না। কি আসে না, কেন আসে না, জানি না। শুধু জানি অপেক্ষাটা ফুরায় না। এই অপেক্ষাটা বুঝি নির্ভীক, অমর। এই অপেক্ষার হয়তো মৃত্যু নেই। আমি এই অপেক্ষাটার একটা নাম দিয়েছি জানো? এই অপেক্ষাটার নাম হলো পেইন অফ এক্সপেক্ট। আমার ছোট থেকেই খুব ইচ্ছে একজন পত্রমিতা হবে আমার, একদম পুরাতন দিনের মতো। আচ্ছা, তুমি কি অনেক আগের যুগের চিঠি প্রেমের গল্পগুলো শুনেছ? সেখানে একটা চিঠিকে ঘিরে প্রেমিক প্রেমিকার কত আবেগ, কত অনুভূতি থাকে দেখেছ? রোজ কারো চিঠির জন্য অপেক্ষা, কাঁপা কাঁপা বুকে সেই চিঠি পড়া, ঘুমহীন চোখ দুটো চিঠির পাতায় নিবদ্ধ করে প্রত্যেকটি অক্ষর বুকের মাঝে গেঁথে নেওয়া। ইস, কি অনুভূতি! আজকালকার সহজলভ্য দিনগুলোতে এমন একজন দুষ্প্রাপ্য বন্ধু কি সত্যিই পাওয়া যায়? পাওয়া গেলে আমি পেতে চাই, খুব করে পেতে চাই জানো। প্রেম না হোক, শুধুই বন্ধুত্ব হোক।
কেউ একজন আমার চিঠির অপেক্ষা করুক। চলতে থাকুক তার আমার নীল চিরকুটের গল্প। এই আধুনিক জগৎটাতে সবার অগোচরে তুমি আমি চিঠি দেওয়া নেওয়া করব। তুমি আমায় জানবে না, আমি তোমায় জানব না। চিঠিতে কোনো সম্বোধন থাকবে না, শুধু থাকবে এক আকাশ আবেগ, এক ঝুড়ি কথা আর ছোট্ট একটা আদুরে নাম। তারপর অনেক অনেক দিন পর যখন দুজন দুজনকে খুব করে চাইবো, ঠিক তখন আমাদের দেখা হবে। বিষয়টা মজার না? হয়তো মজার, হয়তো নয়। তোমার কাছে মজার লাগছে কিনা বুঝতে পারছি না। তবে আমি তোমার চিঠির অপেক্ষায় রইলাম। সেই তুমিটা কে হবে জানি না। তবে এটুকু জানি, সেই তুমিটা আমার সে হবে। আজ এতটুকুই। ইতি শ্যামলতা। কথা বলতে বলতেই পাশের সারি থেকে দর্শনের একটা মোটা বই নিয়ে তার মলাটের মাঝে চিঠিটা রেখে দিল নম্রতা। নম্রতার কাজে প্রথম দফায় স্তব্ধ হয়ে বসে থেকে হেসে ফেলল নীরা। হাসতে হাসতে বলল, পাগল তুই! এখন লাইব্রেরিতে এসে কজন মানুষ বই পড়ে শুনি? যে যার মতো বই এনে যার যার বই পড়ে। এসব বই পড়ার সময় কই? তারপরও এই মোটা দর্শনের বই, মলাটের নিচে! কারো চোখেই পড়বে না তোর চিঠি। আর পড়লেও হাসতে হাসতে মরে যাবে। নম্রতা হেসে বলল, মরলে মরলো। বাংলাদেশের ১৬ কোটি মানুষের মাঝে একজন হাসতে হাসতে মরে গেলে দেশের অর্থনীতিতে ভয়ানক কোনো ক্ষতি হবে না। নীরা হঠাৎই গম্ভীর কণ্ঠে বলল, আর যদি কোনো মেয়ে ফাজলামো করে? নম্রতা আত্মবিশ্বাস নিয়ে বলল, চিঠি পড়লেই বুঝতে পারবো। সেদিন চিঠি রেখে এসে উত্তেজনায় ঘুম হলো না নম্রতার। নীরাকে ফোন দিয়ে বারবার জ্বালাতে লাগলো। মনের মধ্যে ঘুরতে লাগলো একটাই প্রশ্ন, কি হবে? কি হবে? আদৌ কি কারো চোখে পড়বে?